আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভোরের আকাশটা তখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। হালকা কুয়াশা চাদর জড়িয়ে আছে চারপাশ। মির্জাবিলার এক কোণে যে বাগানটা আছে, সেখানে কয়েকটা বড় শিউলি গাছ। রাতে ঝরে পড়া অজস্র শিউলি ফুলের ঘাসের ওপর যেন সাদা কমলা রঙের এক গালিচা বিছানো। ফালা গাছ খুব ভোরে উঠে পড়েছে। ভোরের এই স্নিগ্ধ বাতাসটা খুব প্রয়োজন ছিল। শিউলি গাছের নিচে হাঁটু গেড়ে বসলো। পরনে একটা কলা পাতা রঙের সুতির শাড়ি, চুলে আলগা হাত খোপা। দুহাত ভরে ঘাসের ওপর থেকে টাটকা শিউলি ফুলগুলো কোড়াতে লাগলো। এই ফুলের ঘ্রাণটা ফালাকের ভীষণ প্রিয়। ফুলের বোটার ওই গাঢ় কমলা রং আর পাপড়ির শুভ্রতা যেন তার মনের সব গ্লানি মুহূর্তের জন্য মুছে দিচ্ছে। একটা ফুল নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে নিল। পুরো বাড়ি এখনো ঘুমে আচ্ছন্ন। এই সময়টুকু শুধু ফালাকের নিজের। বাগানের এই দিকটা বড় রাস্তা থেকে দূরে, তাই এখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। ফালাক মনে মনে ভাবল, ইস, জীবনটা যদি এই ভোরের মতো শান্ত আর সুন্দর হতো। কোনো শাসন নেই, কোনো ভয় নেই, শুধু এই শিউলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণ আর আমি। এক মনে ফুলগুলো কুড়িয়ে তার শাড়ির আঁচলে জমা করছে। ভোরের শিশিরে শাড়ির পাড়টা ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। এদিকে ওপরের ঘরের জানালা দিয়ে হয়তো কেউ একজন এখনো তার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। শিউলি ফুল কুড়ানো শেষ করে ফালাক ধীর পায়ে রান্নাঘরে ঢুকলো। ভোরের এই শান্ত মুহূর্তটাও তাকে এক অদ্ভুত শক্তি দিয়েছে। নিজ হাতে সবার জন্য নাস্তা তৈরি করতে শুরু করলো। আটা মেখে গরম গরম ফুলকো রুটি আর ভাজি বানিয়ে নিল। হঠাৎ মনে পড়লো, গতকাল রাতে খাবার টেবিলে আয়ান বলেছিলেন যে আজ আজ হাসপাতালে পরপর 3টা বড় সার্জারি আছে। তার মানে আজ তার নিঃশ্বাস ফেলারও সময় হবে না। ফালাক ভাবলো, বাইরের খাবার খাওয়ার চেয়ে বাড়ি থেকে কিছু নিয়ে গেলে তার জন্য ভালো হবে। ঝটপট একটা টিফিন ক্যারিয়ার বের করলো। তাতে যত্ন করে কয়েকটা রুটি, সবজি আর কিছু ফল গুছিয়ে নিল। আয়ান ফালাকের সাথে সবসময় মার্জিত আর বড় ভাইয়ের মতো আচরণ করে। তার প্রতি মনে এক গভীর শ্রদ্ধা কাজ করে। সবাই নাস্তা করছে, ফালাকও এটা ওটা এগিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় আয়ান তৈরি হয়ে নিচে নেমে এলো, পরনে সাদা শার্ট। খুব দেরি হয়ে গেল আজ। মা, আমি চললাম, নাস্তা করার সময় নেই। হাসপাতালে রোগী অপেক্ষা করছে। তখনই ফালাক আয়ানকে দাঁড়াতে বলল। ফালাক চট করে টিফিন ক্যারিয়ারটা নিয়ে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, এই যে আপনার নাস্তা। আপনার তো আজ 3টা সার্জারি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি সব গুছিয়ে দিয়েছি, আপনি সময় পেলে একটু খেয়ে নেবেন। আয়ান কিছুটা অবাক হলো, তারপর এক চিলতে হাসি ফুটলো আয়ানের মুখে। আরে ভাবি, তুমি মনে রেখেছ? আমি তো ভুলেই গিয়েছিলাম। সত্যি ভাবি, তুমি আসার পর এই বাড়ির সব কিছু কেমন যেন গোছানো মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। সময় কম থাকায় আয়ান টিফিনটা হাতে নিয়েই বের হয়ে যায়। আয়ানের মনটা ভরে গেছে আজ। নিচে থাকা সবারই এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে ছাদের মা ফালাকের ব্যস্ততা দেখছে। ফালাক যেভাবে সবার রুচি আর প্রয়োজনের কথা মাথায় রেখে কাজ করছে, তা দেখে তার মনটা ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন, পার্ট 5। মেয়েটা সত্যিই লক্ষ্মী। এই কয়েকদিনে বাড়িটা কেমন মায়ে বেঁধে ফেলেছে। আমার ওই পাথর মনের ছেলেটা যদি একটু ঠিক করতে পারতো। ছাদের জেদ আর অন্ধকার যদি ফালাকের এই স্নিগ্ধতায় ধুয়ে যেত, তবে আমি শান্তি পেতাম। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি যখন ড্রয়িং রুমের দিকে ফিরলেন, দেখলেন ছাদের বাবাও ফালাকের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। ছাদের বাবার মনে একসময় ফালাকে নিয়ে অনেক অনীহা ছিল। ফালাকের পারিবারিক পরিচয় আর টাকা দিয়ে কেনার তকমাটা নিয়ে তিনি মেনে নিতে পারেননি। কিন্তু গত কয়েকদিনে ফালাকের নিঃস্বার্থ সেবা তার সেই কঠোর ধারণাকে বদলে দিয়েছে। বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে ফালাক যেভাবে এক গ্লাস শরবত নিয়ে সামনে দাঁড়ায়, বিনয়ের সাথে জিজ্ঞাসা করে, বাবা, আপনার কি আর কিছু লাগবে? তাতে তার দীর্ঘদিনে জমে থাকা আভিজাত্যের অহংকার করে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, এত অল্প বয়স মেয়েটার, অথচ কত বড় মন। বাড়ির বড় বউ হয়ে সব দিক সামলাচ্ছে, কিন্তু আমার এই অবাধ্য ছেলেটা না জানি একে কত যন্ত্রণাই দেয়। সাদের ওই মেজাজ আর পাশবিকতা সহ্য করার মতো ক্ষমতা কি এই মেয়েটার আছে? ড্রয়িং রুমে বসে সবাই মিলে বিয়ের বিশাল পরিকল্পনা করছে। কার্ড কেমন হবে, মেনুতে কি কি থাকবে, গেস্ট লিস্ট কত লম্বা হবে, সব নিয়ে হইচই চলছে।
ঠিক তখনই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। সবাই একসাথে ওপরের দিকে তাকালো। সাদ সিঁড়ির দিকে অর্ধেকটা নেমে এসে দাঁড়িয়েছে। তার পরনে একটা কালো শার্ট, হাঁটাগুলো কনুই পর্যন্ত গোটানো। গম্ভীর আর রুক্ষ চেহারার দিকে তাকালে বাড়ির বাকিদের হাসি তামাশা যেন এক নিমিষেই থমকে যায়। চাঁদ নিচে নামলো না, ওপর থেকে গম্ভীর গলায় শুধু দুটো শব্দ উচ্চারণ করলো, কফি দে। বলে সে কারো উত্তরের অপেক্ষা না করে আবারও উল্টে ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। তার গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে ফালাক আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত রান্নাঘরে গিয়ে ছাদের পছন্দ মতো কড়া করে 1 কাপ কফি বানালো। কফি নিয়ে ধীর পায়ে ওপর দিকে উঠতে লাগলো। ফালাক ঘরে ঢুকে দেখলো ছাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রুমের ভেতরে এসি চলছে। বাইরের ব্যবসা গরমের মাঝেও ঘরটা বেশ ঠান্ডা। ফালাক ট্রেটা টেবিলের উপর রেখে নিচু স্বরে বলল, আপনার কফি। ছাদের মাথায় ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ছাদ গোসল করে মাথা ঠিক মতো মোছেনি। কাঁধের ওপর দিয়ে পানি গড়িয়ে কালো শার্টের পেছনের অংশটা ভিজে সপসপে হয়ে আছে। ছাদ বিছানায় এসে বসে ফালাকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফালাক কফির কাপটা তার হাতে দেয়, কিন্তু তার চোখ আটকে আছে ছাদের ভেজা চুলে। ছাদ এক চুমুক কফি নিয়ে ফালাকের দৃষ্টি অনুসরণ করে। সে বুঝতে পারে ফালাক তার দিকে তাকিয়ে। কি দেখছিস? এভাবে তাকিয়ে আছিস কেন? আপনার চুলগুলো। ছাদ কোনো উত্তর দেয় না, শুধু কফির কাপে চুমুক দেয়। ফালাক কেন জানি আজ একটু সাহসী হয়ে ওঠে। আলমারির পাশ থেকে একটা শুকনো তোয়ালে নিয়ে আসে। খুব ভয়ে ভয়ে ছাদের সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড ইতস্ত করার পর সাহসে ভর করে ছাদের মাথায় তোয়ালেটা চেপে ধরে। ফালাকে ছোট ছোট আঙুলগুলো তোয়ালের ওপর দিয়ে ছাদের চুলে বিলি কাটছে। খুব যত্ন করে ছাদের মাথাটা মুছে দিতে থাকে। ছাদ একদম স্থির হয়ে বসে আছে। আজ কোনো চিৎকার করছে না, ফালাকে সরিয়ে দিচ্ছে না। উল্টো ফালাক যখন তার খুব কাছে দাঁড়িয়ে মাথা মুছছে, তখন ফালাকের শরীর থেকে আসা টাটকা বেলি ফুলের স্নিগ্ধ সুবাস ছাদের নাকে আছড়ে পড়ছে। এই মিষ্টি ঘ্রাণটা ছাদের স্নায়ুগুলোকে যেন এক নিমিষেই অবশ করে দিচ্ছে। হঠাৎ করে ছাদের ভেতরে সেই আদিম সত্তাটা জেগে ওঠে। ফালাক সরে যেতে নিলেই ছাদ এক হাতে কফির কাপটা ধরে রাখে আর অন্য হাত দিয়ে চোখের পলকে ফালাকের কোমর জড়িয়ে এক হ্যাকচা টান দেয়। ফালাক ভারসাম্য হারিয়ে সরাসরি ছাদের সামনে এসে পড়ে। ছাদ তাকে নিজের পায়ের মাঝখানে টেনে আনে। ছাদ যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফালাকের পেট আর নাভির মাঝখানের উন্মুক্ত অংশে নিজের মুখটা ডুবিয়ে দেয়। ফালাকের পেটে নরম ত্বকে ছাদের উষ্ণ ঠোঁট আর নাকের স্পর্শ লাগতে সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে যায়। ফালাকের হাতে তোয়ালেটা মেঝেতে পড়ে যায়। শক্ত হয়ে ছাদের চুলগুলো খামচে ধরে। ছাদ নিজের অজান্তেই ফালাকের গায়ের ঘ্রাণ নিতে নিতে পাগল প্রায় হয়ে উঠছে। সে কি করছে তা সে নিজেও জানে না। বেলি ফুলের সুবাস আর ফালাকের শরীরের কোমলতা তাকে এক মায়াবী নেশায় ডুবিয়ে দিচ্ছে। ফালাক কাঁপছে। এই স্পর্শে ভয় আছে, আবার এক অজানা উত্তেজনাও আছে। ঘরের ভেতরের এসির ঠান্ডা বাতাসেও যেন এখন উত্তপ্ত হয়ে উঠেছে। ফালাকের নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। ছাদের মাথার উপর নিজের হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে মির্জাবিলার দুই হৃদয়ে তীব্র ধুকপুকানি আর এক অবদমিত তৃষ্ণা। ছাদের স্পর্শে তীব্রতা এখন নেশার মতো বাড়ছে। পেটের ওপর তপ্ত নিঃশ্বাস আর মুখ ডুবিয়ে রাখাটা ফালাকে পাথর করে দিয়েছে। ছাদের এক হাত ফালাকের কোমরে ইস্পাতের মতো শক্ত হয়ে চেপে বসে আছে, আর অন্য হাত থেকে কফির কাপটা কখন পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। ছাদ হঠাৎ মুখ তুলে ফালাকের চোখের দিকে তাকায়। রক্তপন্ন চোখ দুটো এখন গোলাটে, তাতে এক আদিম তৃষ্ণা আর তীব্র অধিকারবোধ ছটফট করছে। ফালাকের কাঁপা কাঁপা ঠোঁট আর ভয়াতক চাউনি দেখে ছাদের ভেতরের নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে যায়। ফালাকে এক ঝটকায় বিছানায় শুয়ে দেয়। এরপর তার ওপর নিজের ভারী শরীরটা এলিয়ে দেয়। ফালাক দুহাত দিয়ে ছাদের বুক ঠেলতে চায়, কিন্তু ছাদের শক্তির কাছে সে খড়কুটোর মতো অসহায়। ছাদ ফালাকের দুহাত মাথার ওপর চেপে ধরে বিছানার সাথে কেটে ফেলে। ফালাকের শাড়ির আঁচলটা অবিনষ্ট হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ছাদের ভেজা চুলের কয়েক ফোঁটা জল ফালাকের কপালে আর গলায় পড়ছে, যা এই আগুনের মতো উত্তপ্ত মুহূর্তে হিমশীতল স্পর্শের মতো লাগছে। ছাদ আবার ফালাকের গলা সেই নীল দাগগুলোর ওপর নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, তবে এবার তাতে আক্রোশ কম, নেশা বেশি। ফালাকের শরীরের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ফালাকের কান্নার শব্দ আজ আর বেরোচ্ছে না, কেবল এক গভীর দীর্ঘশ্বাস বুক চেড়ে বেরিয়ে আসছে। ছাদের এই পূর্ণ ভালোবাসার কাছে ফালাক নিজেকে সমর্পণ করতে বাধ্য হচ্ছে। ঘরের এসির তাপমাত্রা অনেক কমানো থাকলেও ছাদের দেহের উত্তাপে ফালাক ঘামতে শুরু করেছে। বেলি ফুলের সেই মৃদু ঘ্রাণ এখন ছাদের কড়া পারফিউমের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। ছাদ ফালাকের ব্লাউজের বাকি বোতামগুলো খুলে ফেলল।
বাইরে তখন দুপুরে রোদে খাকা করছে বাগান, নিচে বাড়ির সবাই বিয়ে নিয়ে হাসি তামাশার মতো। অথচ এই বন্ধ ঘরের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। ছাদ ফালাকে ঠোঁটে নিজের ঠোঁটো চেপে ধরে তার সবটুকু আর্তনাদ শুষে নেয়। একে অপরের নিঃশ্বাসের শব্দ এখন ঘরের নিস্তব্ধতাকে চুরমার করে দিচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলে এই আদিম মিলন। ছাদ আজ শুধু ফালাকে শরীর ভোগ করছে না, সে যেন ফালাকের আত্মার ওপর নিজের নাম খোদাই করা দিচ্ছে। ছাদ তার কালো জিপটা নিয়ে ঝড়ের গতিতে বাজারের ভেতর দিয়ে যাচ্ছে। দুপাশের দোকানদার আর পথচারীরা ছাদের গাড়ি দেখলে তটস্থ হয়ে পথ ছেড়ে দেয়, কিন্তু বাজারের মাঝখানের মোড়টাতে আসতেই গাড়িটা হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয়। সামনের একদল ছোকরা একটা গাড়ি আটকে ঝামেলা করছে। বাজারের ভিড়ে রাস্তাটা জ্যাম হয়ে আছে। ছাদ গাড়ির গ্লাস নামিয়ে কর্কশ গলায় চিৎকার করে, রাস্তা ছাড়। কার এত বড় কলিজা যে সাদ মির্জার গাড়ি আটকায়? ওই দলের লিডার মতো একটা ছেলে যে কিনা এই এলাকায় নতুন উদীয়মান, সে না চিনে বলে ওঠে, আরে কে রে তুই? রাস্তা তোর বাপের? একটু দাঁড়া, কাজ শেষ করে ছাড়ছি। কথাটা শেষ হওয়ার আগে ছাদ গাড়ি থেকে নামে। চোখের দৃষ্টি এখন চিতাবাঘের মতো ধারালো। সোজা এগিয়ে গিয়ে ছেলেটার চুলের মুঠি ধরে একটা চলন্ত ট্রাকের বোর্ডের সাথে সজোরে আছড়ে ফেলে। আমার বাপের রাস্তা নাকি সেটা তোকে এখন আজরাইল এসে বলবে। ছাদ পকেট থেকে একটা ব্রাশ নাকল বের করে আঙ্গুলে পড়ে নেয়। এরপর শুরু হয় তার তাণ্ডব। রাস্তার উপর দাঁড়িয়ে একা 4-5 জনকে পেটাতে শুরু করে। বাজারের লোক স্তম্ভিত হয়ে দেখছে। ছাদের প্রতিটা ঘুষি আর লাতিতে হাড় মরমর করে শব্দ পাওয়া যাচ্ছে। কারো নাক পেটে রক্ত পড়ছে, কেউ দাঁত হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ছাদের শার্টের ওপর কয়েক ফোঁটা রক্ত ছিটকে আসে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। সে যেন এক উন্মাদনায় জানোয়ার। যে ছেলেটা অপমান করছিল তাকে মাটিতে ফেলে বুকের ওপর পা দিয়ে দাঁড়ায় ছাদ। সাদ মির্জার নাম শুনেছিস কখনো? এরপর যদি আমার ছায়া দেখিস তবে রাস্তা পরিষ্কার করে উল্টো দিকে দৌড় দিবি, মনে থাকবে? ছেলেটা আধমরা হয়ে হাত জোর করে ক্ষমা চায়। ছাদ তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে আবার গাড়িতে গিয়ে বসে। তার হাত এখন রক্তে ভেজা। সোজা গাড়ি চালিয়ে চলে আসে তার সেই ক্লাবের ভেতরে অন্ধকারে আর ধোঁয়ার রাজত্ব। সেখানে তার চামচারা তাকে দেখে উঠে দাঁড়ায়। ছাদ এক কোণে বসে এক গ্লাস কড়া মদ আর সিগারেট হাতে নেয়। ক্লাবের গুমট অন্ধকারের ভেতর তখন তামাকের ধোঁয়া আর উচ্চস্বরে হাসির আওয়াজ। মির্জা বাড়ির বড় ছেলে ছাদ মির্জা একা নয়, সেখানে গোল হয়ে বসে আছে তার পুরনো সেই জাউরা বাহিনী। এরা ছোটবেলার বন্ধু, যারা ছাদের সাথে পাল্লা দিয়ে এক সময় সারা শহর দাপিয়ে বেরিয়েছে, একসাথে মারপিট আর জাউরামি করে হাত পাকিয়েছে। ছাদের হাতে মদের গ্লাস, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। রাত প্রায় 2টা বাজে। ফালাক অপেক্ষা করছে ছাদের জন্য। মানুষটা যতই পাষাণ হোক, এই গভীর রাতে সে কোথায় আছে, কেমন আছে, এই দুশ্চিন্তা ফালাকের। বাড়ির সবাই যার যার ঘরে অঘরে ঘুমোচ্ছে। শুধু ড্রয়িং রুমের একটা ডিম লাইট জ্বলছে। ফালাকের চোখ বারবার দরজার দিকে যাচ্ছে, শুধু মনে মনে বলছে, উনি যেন সহি সালামতে বাড়িতে চলে আসে। হঠাৎ গেটের বাইরে একটা গাড়ির ইঞ্জিনের গোঙানি শোনা গেল। ফালাক এর বুক ধকধক করে উঠল। জানাল পর্দা সরিয়ে দেখল ছাদের কালো জিপটা এঁকে বেঁকে এসে থেমেছে। ফালাক দ্রুত পায়ে দরজা আগেই খুলে দিল। ছাদ টলতে টলতে ভেতরে ঢুকলো। অতিরিক্ত মদ্যপানে তার চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু সামনে দরজাটায় ওভাবে হা হয়ে খোলা দেখে আর ফালাককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। মাতাল মস্তিষ্কেও যেন একটা ধাক্কা লাগলো। ফালাকের দিকে তাকিয়ে রইল। এই বাড়ির কেউ কোনোদিন ছাদের জন্য এভাবে দরজা খুলে রাখেনি। সবাই জানে এক জানোয়ার আছে, যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা যাবে। ছাদ জড়ানো গলায় ভুরু কুঁচকে কর্কশ স্বরে বলল, এ মেয়ে, এত রাতে তুই এখানে কি করছিস? না মানে আপনার জন্য অপেক্ষা করছিলাম। ছাদ কয়েক সেকেন্ড স্থির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে এক বিচিত্র বিষয় আর অবিশ্বাস। এই নিঃস্বার্থ অপেক্ষাটা তার পাষাণ হৃদয়ে যেন তীরের মতো গিয়ে বিঁধল। কিছু বলতে চাইল, কিন্তু পরক্ষণে নিজের ভাবমূর্তি ধরে রাখতে আবার গম্ভীর হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে একটা অবজ্ঞার দৃষ্টি ছুড়ে দিয়ে সে টলতে টলতে ওপরের দিকে নিজের ঘরের দিকে চলে গেল। ফালাক একটা দীর্ঘশ্বাস পেল। সে জানে এই মানুষটার কাছ থেকে কোনো ধন্যবাদ পাওয়া সম্ভব নয়। ধীর পায়ে মেন দরজাটা বন্ধ করে দিল। তারপর অন্ধকার ড্রয়িং রুমে পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ছাদের ঘরের দিকে এগিয়ে গেল। ফালাক ঘরে ঢুকে দেখে ছাদ বিছানার এক কোণে বসে আছে, এক পা মেঝেতে আর অন্য পা বিছানায় তোলা। কালো শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু নেশার ঘরে হাত বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। ফালাক ধীর পায়ে এগিয়ে গিয়ে ছাদের সামনে দাঁড়ায়। ছাদ মুখ তুলে তাকালো। তুই কেন আমার পিছু ছাড়ছিস না বলতো? তোকে কি আমি আদর করি যে তুই আমার জন্য রাত জেগে থাকবি? ফালাক উত্তর দিল না। সে ছাদের সামনে হাঁটু গেড়ে বসলো।
কাঁপা কাঁপা হাতে ছাদের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলে দিতে লাগলো। ছাদ বাধা দিল না, বরং নির্লিপ্ত হয়ে ফালাকের এই যত্নটা দেখতে লাগলো। ফালাকের আঙ্গুলগুলো যখন ছাদের বুকে তপ্ত চামড়া স্পর্শ করছে, তখন ছাদের শরীরের ভেতর এক শিহরণ বয়ে যাচ্ছে। ছাদ এইবার ফালাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। তার মাথার ভেতরে সব অন্ধকার আর কোলাহল যেন ফালাকের এই ছোট্ট সানিতে এসে থমকে গেল। ফালাক ছাদের চোখের ওপর হাত রাখলো। ছাদ গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে শুধু একবার অস্পষ্ট স্বরে বলল, তুই খুব অদ্ভুত রে মেয়ে। ভোরের কাঁচা রোদ জানালার পর্দার ফাঁক গলে এসে ফালাকের মুখে খেলা করছে। আজ তার ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে গেছে। চোখের পাতা মেলে ফালাক আড়মোড়া ভাঙে। ঘরের ভেতরে এসির হিমেল আমেজ এখনো বিদ্যমান। ছাদ পাশে নেই। ফালাকের মনে এক চিলতে ভয় আর সংশয় উকি দেয়, মানুষটাকে আবার সেই মেজাজ নিয়ে বেরিয়ে গেল। কিন্তু তখনই নজর যায় নিজের বালিশের একদম পাশে। সেখানে একগুচ্ছ টাটকা সতেজ শিউলি ফুল রাখা। সাদা পাপড়ি আর কমলা বোটার সেই চিরচেনা মাধুর্য থেকে ফালাকের বুকটা এক অপার্থিব সুখে ভরে ওঠে। ফালাক আলতো করে ফুলগুলো হাতে তুলে নেয়। দু হাতের তালুতে ফুলগুলো নিয়ে নাকের কাছে চেপে ধরে গভীর এক শ্বাস টানে। ওই স্নিগ্ধ ঘ্রাণটা যেন তার কষ্টকে এক নিমিষেই মুছে দিচ্ছে। ফালাকের ঠোঁটে কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আপন মনেই ভাবছে, এই ফুলগুলো কে রাখলো এখানে? ঠিক তখনই বারান্দার দিক থেকে ভারী পায়ের শব্দ পাওয়া যায়। ফালাক চমকে তাকিয়ে দেখে ছাদ ঘরে ঢুকছে। ছাদের পরনে একটি হাফ সিল্ক টি শার্ট আর ট্রাউজার। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। তার চোখে সেই এই চেনা কঠোরতা থাকলেও কোথাও যেন এক বিন্দু নরম ভাব লুকিয়ে আছে। ফালাক অপ্রস্তুত হয়ে ফুলগুলো সরিয়ে রাখার চেষ্টা করে। নিচু স্বরে বলে, আপনি আপনি কি এগুলো আমার জন্য এনেছেন? চাঁদ একটা তাচ্ছিল্যের হাসি দেয়। পকেট থেকে একটা গিফট বের করতে গিয়েও কি ভেবে থেমে যায়। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। তাদের উপস্থিতি ফালাকের হৃৎপিণ্ডকে আবার দ্রুত নাচিয়ে তোলে। বেশি আহ্লাদিত হওয়ার দরকার নেই। কাল রাতে আমার জন্য দরজা খুলে রেখেছিলি, না খেয়ে রাত জেগে অপেক্ষা করেছিস, তাই এটা কেবল একটা ফেভার রিটার্ন। সাদ মির্জা কারো ধার রাখে না। ওই ফুলটা তোর পছন্দ, তাই বাগানে গিয়ে কয়েকটা আনলাম। এর পেছনে অন্য কোনো কারণ খুঁজতে যাস না। ছাদের কথাগুলো তীরের মতো হলেও ফালাকের কিশোরী মন আজ কিছুতেই বিষণ্ণ হতে পারছে না। এই প্রথম ছাদের হাত থেকে কোনো উপহার পেল, সেটা স্রেফ কৃতজ্ঞতা হোক আর জেদ হোক। ফালাকের কাছে এই শিউলি ফুলগুলো হিরো জহরতের চেয়েও দামি মনে হচ্ছে। ফালাক ফুলগুলো নিজের বুকের কাছে চেপে ধরে। ছাদের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করে। ছাদ ফালাকের এই হাসি দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। ভুরু কুঁচকে বলে, তাকিয়ে আছিস কেন ভাবে? তাড়াতাড়ি উঠে নিচে যা, মা তোকে খুঁজছে। ছাদ কথাটা বলে গটগট করে ঘরের বাইরে চলে যায়। ফালাক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিছবি দেখে ফ্যাকাশে মুখে আজ যেন এক নতুন লাবণ্য খেলে যাচ্ছে। ছাদের দেওয়া শিউলি ফুলের গন্ধে পুরো ঘরটা এখন এক মায়াবী অরণ্য মনে হচ্ছে। শিউলি ফুলের মাদকতায় ঘ্রাণটা যেন ফালাকে শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিচ্ছে। ফুলগুলো হাতের তালুতে নিয়ে বারবার দেখছে। ছোটবেলায় যখন সে বাবার সাথে বাগানে যেত, তখন এই ফুলগুলো দেখলে তার মনে হতো এগুলো বুঝি ঝরে পড়া কোনো নক্ষত্র। আজ এই একই ফুল তার কাছে জীবনের এক নতুন অর্থ হয়ে ধরা দিয়েছে। ডাইনিং টেবিলে এক থমথমে পরিবেশ। মির্জা বাড়ির সবাই নাস্তা করতে বসেছে। ছাদ বসে চুপচাপ খাচ্ছে। হঠাৎ ছাদের বাবা গম্ভীর গলায় কথা বলা শুরু করলেন। কাল বাজারে তুমি যা করেছো সে খবর আমার কানে এসেছে সাদ। মির্জা বাড়ির বড় ছেলে হয়ে তুমি রাস্তার মাঝখানে ওভাবে মস্তানি করতে পারো না। এই আভিজাত্যের সম্মান না রাখতে পারলে এ বাড়িতে তোমার থাকার দরকার নেই। ছাদের মা নিচু স্বরে বললেন, আহা, সকালবেলা নাস্তার টেবিলে এসব থাক না। না থাকো কেন? তোমার ছেলের এই গুন্ডামির জন্য কাল বাজারে আমাদের মুখ ছোট হয়েছে। লোকে বলা বলি করছে বড় ছেলেটা একটা জানোয়ার হয়ে জন্মেছে। ছাদ আর এক লোকমাও মুখে তুলল না। ধপ করে পানির গ্লাসটা রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাইরে পা বাড়ালো। ফালাক একপাশে দাঁড়িয়ে ভয়ত চোখে দেখছিল সবটা। এদিকে আয়ান, ঈশান, ফারহান, মীরা সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। তোমাদের আবার কি হলো? খাবো না বলে সব কয়টা ছাদের পেছন পেছন চলে গেল। ছাদ গ্যারেজের দিকে যাচ্ছে তার কালো জিপটার কাছে। তখন পেছন থেকে আয়ান ঈশান ডাক দিল। ভাইয়া। ছাদের রাগ আর জিদ ওরা খুব ভালো করে চেনে। ছাদ গাড়ির দরজা খুলে উঠতে যাবে, ঠিক তখনই ভাইয়া দাঁড়াও। ছাদ ভুড়ি কুচকে পেছন ফিরল। আয়ান আর ঈশান এসে সরাসরি ছাদকে জাপটে ধরলো। ফারহান আর মীরাও এসে জড়িয়ে ধরলো। ভাইয়া যেও না।
ছাদ পাথরের মতো দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, এরপর দীর্ঘ বলিষ্ঠ হাত দুটো দিয়ে একে একে সবার মাথায় হাত বুলিয়ে দেয়। এই স্পর্শে কোনো রুক্ষতা নেই, আছে এক বড় ভাইয়ের আজন্ম লালিত দায়িত্ব আর অভক্ত ভালোবাসা। আলতো করে ওদের হাত ছড়িয়ে দেয়, এরপর কোনো কথা না বলে, কোনো প্রতিজ্ঞা না করে ধীর পায়ে গিয়ে জিপের ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িটা গিয়ারে ফেলে যখন ক্লাচ ছাড়বে, ঠিক তখনই ছাদের দৃষ্টি হঠাৎ আটকে যায় দরজার এক কোণে। সেখানে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে আছে ফালাক। বড় বড় চোখ দুটোতে এক অদ্ভুত অস্থিরতা আর মায়া। হয়তো সবার মতো সামনে এসে যেও না বলার সাহস পায়নি, কিন্তু তার ওই নীরব চাউনি যেন সহস্রবার ছাদকে ফিরে আসার আকুতি জানাচ্ছে। ছাদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ফালাকের ওই চাউনি ছাদের বুকের বাপাশে এক অজানা মোচড় দেয়। ছাদ ফালাকের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়, নিজেকে শক্ত করে, স্ট্রাইংটা শক্ত করে ধরে এক্সিলেটারে চাপ দেয়। ধুলো উড়িয়ে জিপটা গেট দিয়ে বেরিয়ে যায়। ফালাক এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হয়ে চলে যায়। মির্জা ভিলার ফটক থেকে শুরু করে ছাদ পর্যন্ত বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে। আজ আয়ান আর ঈশানের গায়ে হলুদ। বাড়ির প্রতিটা কোণে এখন উৎসবের আমেজ। সারা বাড়ি সাজানো হয়েছে। বাগানের গাছগুলোতে ছোট ছোট মরিচ বাতিগুলো জোনাকির মতো জ্বলছে। সন্ধ্যা নামার আগেই বাড়িটা আত্মীয় স্বজন আর কাজিনদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল করা হয়েছে। এক পাশে হলুদ আর সাদা কাপড়ের কারুকাজ করা স্টেজ, যেখানে দুই বর আয়ান আর ঈশান বসবে। চারিদিকে কাঁচা হলুদের ঘ্রাণ আর সুগন্ধি ফুলের মোমো গন্ধে বাতাস ভারী হয়ে আসছে। আত্মীয়দের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। কাজিনরা হুল্লোড় করে বেড়াচ্ছে। মীরা আর ফারহান আজ সবচাইতে ব্যস্ত। সে তার বান্ধবীদের নিয়ে নাচের মহড়া দিচ্ছে। ফারহান পাঞ্জাবি পরে এদিক ওদিক ছুটছে। ড্রয়িং রুমে বসে কাজিনরা উচ্চস্বরে হাসাহাসি করছে। কেউ কেউ আবার সেলফি তোলায় ব্যস্ত। সব মিলিয়ে বাড়িটা যেন একটা জীবন্ত উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এই এত হাসি খুশি আর আলোর ভিড়েও একটা অন্ধকার কোণ রয়ে গেছে। সেটা হলো ছাদের অনুপস্থিতি। মির্জা বাড়ির বড় ছেলে, যার নেতৃত্বে এই আয়োজন হওয়ার কথা ছিল, সে আজ 7 দিন ধরে নিখোঁজ। এসব যদিও সবার কাছে স্বাভাবিক। ছাদ প্রায় সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য বাড়ি থেকে চলে যায়, অনেক দিন আসে না। তবে ফালাক এর কাছে অস্বাভাবিক। তার মনটা খুঁজতে থাকে ছাদকে। একেই হয়তো বলে 3 কবুলের টান। বাড়ির বড় বউ হিসাবে সবার আপ্যায়নের দায়িত্ব পালন করছে। মেহমানদের শরবত দেয়া, নাস্তার প্লেট এগিয়ে দেওয়া, সবই সে যান্ত্রিকভাবে করে যাচ্ছে। তার মনটা পড়ে আছে অন্য জায়গায়। আত্মীয়রা কানাঘুষো করছে। একজন বলে উঠলেন, বড় ছেলেটার দেখা নেই কেন? বাড়ি জুড়ে উৎসবের উন্মাদনায় এক চরমে। মোমো গন্ধে ভরে আছে চারপাশ। গাঁদা ফুলের সুবাস আর কাঁচা হলুদের ঘ্রাণ মিলেমিশে একাকার। মীরা আর ফারহান বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে নাচের শেষ মুহূর্তের রিহার্সাল দিচ্ছে। সাউন্ড বক্সে তার স্বরে বাজছে বিয়ের গান। একটু পরেই আয়ান আর ঈশানকে নিয়ে সবাই স্টেজের দিকে যাবে। ফালাক আজ এক মুহূর্তের জন্য বসার সুযোগ পায়নি। বাড়ির বড় বউ হিসাবে সব দায়িত্ব যেন তার কাঁধেই। ড্রয়িং রুমে এসে মেহমানদের শরবত আর মিষ্টি এগিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজনরা তাকে ঘিরে নানা প্রশ্ন করছে। কেউ কেউ প্রশংসা করছে তার রূপের, কিন্তু ফালাকের সেসব শোনার সময় নেই। হাতে একটা রূপালি ট্রেতে সাজানো মিষ্টি নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব ঠিক আছে কিনা। পিতলের বাটিতে কাঁচা হলুদ বাটা, রঙিন ডালিতে সাজানো ফলমূল, মাঝখানে বড় একটা কেক, সবকিছু একদম নিখুঁত। ফালাক একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে। আয়ান আর ঈশানের এই বিশেষ দিনটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই দিকেই তার সব খেয়াল। কাজ শেষ করে ফালাক যখন ওপরের দিকে পা বাড়ায়, তখন তার অবস্থা বেশ আলুথালু। সারাদিনের খাটুনিতে মাথার ক্লিপটা ঢিলে হয়ে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়েছে। এক হাতে একটা বড় ফুলের ডালা, হাতে ঠাসা হলুদ গাঁদা ফুল। অন্য হাত দিয়ে বারবার উড়ন্ত চুলগুলো সামলানোর চেষ্টা করছে সে। আর তার এখন জরুরি একটা হেয়ার ব্যান্ড দরকার। ধীর পায়ে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। সারা বাড়ি তখন আলোয় ঝলমল করছে। প্রতিটা বারান্দায় মরিচবাতির রোশনাই। কিন্তু ফালাক দরজায় হাত দিয়ে ধাক্কা দিতে দেখে ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ফালাক আলতো করে পা টিপে ঘরে ঢোকে। অন্ধকারের ভেতরে আবছা আসবাবপত্র দেখা যাচ্ছে। দেয়াল হাতে সুইচ বোর্ডের কাছে যায়। ঠিক করে সুইচের চাপ দিতেই পুরো ঘর দুধে সাদা আলোয় ঝলমলিয়ে ওঠে। আর ঠিক তখনই ফালাকের হৃৎপিণ্ড যেন থমকে গেল। বিছানার পাশের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে ছাদ। তার পরনে কালো টি শার্টটা,
দুই পা সামনের টেবিলের উপর তোলা, এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। আহ! হঠাৎ এই দৃশ্য দেখে ফালাক এতটাই আঁতকে ওঠে, হাতে থাকা গাঁদা ফুলের ডালাটা সজোরে মেঝেতে পড়ে যায়। ফুল ছিটকে গিয়ে ছাদের পায়ের কাছে আর সারা মেঝেতে ছড়িয়ে পড়ে। ফালাক পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে, তার বড় বড় চোখ দুটো ছানা পড়া। ফালাকের বুকটা ওঠানামা করছে। 7টা দিন, দীর্ঘ 7টা দিন এই মানুষটার কোনো চিহ্ন ছিল না, অথচ এখন সে চোখের সামনে রক্তে মাংসের মানুষ হয়ে বসে আছে। সাদ কখন এলো? ফালাক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে। আপনি আপনি কখন এলেন? সাদ কিছু বলে না। বাড়িতে এত মানুষ, সবাই আপনার খোঁজ করছিল। ছাদের মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। কোনো উত্তর দেয় না, যেন ফালাকের অস্তিত্বই তার কাছে এখন গণ্য। পকেট থেকে একটা সিগারেট প্যাকেট বের করে, লাইটারের একটা তীক্ষ্ণ ক্লিক শব্দ হয়। আগুনের শিখায় ছাদের রুক্ষ মুখটা এক মুহূর্তের জন্য উদ্ভাসিত হয়ে ওঠে, গভীর একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ে। ছাদের এই মৌনতা ফালাকের মনে হাজারটা প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষটা কি রেগে আছে? এই 7 দিন কোথায় ছিল? ফালাক অপলক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকে। গত 7 দিনে কতবার ভেবেছে, কিন্তু এখন সামনাসামনি দাঁড়িয়ে ফালাকের গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। ফালাক মেঝেতে পড়ে ফুলগুলো হাত দিয়ে কোড়োতে থাকে। তার চুলে সেই ব্যান্ডটা লাগানো হয়নি, তাই অবাধ্য চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে। চাঁদ একবার ঘাড় ঘুরিয়ে ফালাকের দিকে তাকায়। ফালাক কথা বলতে গিয়ে তোতলাচ্ছে। আমি 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 জানতাম না আপনি এইখানে। আমি শুধু একটা ব্যান্ড নিতে এসেছিলাম। চাঁদ আস্তে করে তার পা দুটো টেবিল থেকে নামালো। চেয়ারের পাশেই টেবিলে রাখা ব্যান্ড ফালাক নিতে আসে হাত বাড়িয়ে, এতে ছাদের কাছে চলে আসে কিছুটা। ফালাক আসতেই ছাদের নাকে বেলি ফুলের সুবাস আসে, নাক টেনে একবার ঘ্রাণ নেয়। ফ্ল্যাশব্যাক। মির্জাবেলার ফটক দিয়ে ছাদের কালো জিপটা ভেতরে ঢুকলো। তখন বাড়ির ভেতরে উৎসবের ঢামাঢোল তুঙ্গে। ছাদের মেজাজটা এমনিতেই সপ্তমে চড়ে আছে। আয়ন আর ঈশান যেভাবে দিনরাত তাকে ফোন করে আর মেসেজ দিয়ে অতিষ্ঠ করে তুলেছে, তাতে না এসে উপায় ছিল না। ভাই দুটোর এই জেদ আর তুই না এলে বিয়ে করব না, এইসবই টেনে এনেছে। গাড়ি থেকে নামতেই ঝা ঝকঝকে আলোকসজ্জা আর আত্মীয়দের ভিড় থেকে ছাদের ভেতরে এক তীব্র বিতৃষ্ণা জন্ম নিল। বিড় করে বলল, ফালতু যত সব আদিক্ষেতা। পকেট হাত দিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকলো। ছাদ কারোর দিকে পুরুক্ষেপ না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির বাঁকে ছাদের দৃষ্টি হঠাৎ থমকে গেল। ওপর থেকে নেমে আসছে ফালাক। বাসন্তী রঙের সুতি শাড়িটা ফালাকের গায়ে দুধে আলতা রঙে যেন এক নতুন মায়া ছড়িয়েছে। হাতে কাছে চুড়িগুলো রিনঝিন করে শব্দ সিঁড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। ছাদ এক মুহূর্তের জন্য পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। ছাদের রুক্ষ আর বিশৃঙ্খল মস্তিষ্ক কে যেন হঠাৎ এক মুঠো স্নিগ্ধতা ছুড়ে দিল। বাসন্তী রঙের মেয়েটাকে অপার্থিব রূপবতী বলে মনে হচ্ছে। ছাদের কঠোর চোখের চাউনি এক মুহূর্তের জন্য শীতল হয়ে এলো। সে অল্পলোক দৃষ্টিতে ফালাকের ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। কেন জানি ছাদের মনে হলো এই 7 দিনে মেয়েটা যেন আরো একটু বেশি সুন্দর হয়ে গেছে, নাকি এতদিন পর দেখলো তার জন্য বেশি সুন্দর মনে হচ্ছে কেন জানি। ফালাক সিঁড়ি দিয়ে নেমে চলে গেল, কিন্তু ছাদের দিকে একবারও তাকালো না। তার চোখ নিজে, সে ব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আত্মীয়দের জন্য কোনো নাস্তা বা শরবত আনতে যাচ্ছে। সে টেরই পেল না যে তার ঠিক পাশে সেই মানুষটা দাঁড়িয়ে আছে, যার জন্য সে 7 দিন ধরে চাতক পাখির মতো প্রতীক্ষা করেছে। ফালাক রান্নাঘরের আড়ালে চলে যেতেই ছাদ যেন সম্বিত ফিরে পেল। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। তার বুকের ভেতরে একটা অজানা ধকধকানি শুরু হয়েছে, যা সে ঘৃণা করে। নিজেকে সামলে নিয়ে সে দাঁতে দাঁত চেপে ছাদ বড় বড় পা ফেলে ওপরে নিজের রুমে চলে গেল। বর্তমান। এদিকে টেবিল থেকে ব্যান্ড নেওয়ার সময় ছাদের কাছাকাছি যেতে ছাদের গায়ের পুরুষালী ঘ্রাণ ফালাকের নাকে আসতেই সে চোখ বন্ধ করে ফেলে। ফালাকের বুক ধড়ফড় করছে। এরপর হঠাৎই নিচে উৎসবের রং এখন বাদ ভাঙা। বক্সের গানে আর আত্মীয় স্বজনের কোলাহলে পুরো বাড়ি গম গম করছে। আয়ন আর ঈশানকে হলুদের মঞ্চে বসানো হয়েছে। দুজনের কপালে গালে হলুদের ছোঁয়া দিয়ে বাড়ির মুরব্বীরা দোয়া করছেন। মীরা আর কাজিনরা মিলে নাচের তালে মাতোয়ারা। ফালাক নিজের মনের অস্থিরতা চেপে রেখে সবার সাথে যোগ দেয়। মেহমানদের তদারকি করছে, মুখে একটা সপ্রতিভ হাসি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে। এই মেহমানদের ভিড়ে কনে পক্ষ থেকেও বেশ কয়েকজন এসেছেন। তাদের মাঝে একজন যুবক, নাম শাহরিয়ার। সে কনে পক্ষের কাছে আত্মীয়। শাহরিয়ারের দৃষ্টি অনেকক্ষণ ধরেই ফালাকের ওপর স্থির হয়ে আছে। ভিড়ের মাঝে বাসন্তী
শাড়ির এই মেয়েটি যেন আলাদা এক দ্যুতি ছড়াচ্ছে। ফালাক যখনই মিষ্টি ট্রে হাতে মেহমানদের কাছে যাচ্ছে, শাহরিয়ার তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে। এক পর্যায়ে ফালাক শাহরিয়ার টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল। শাহরিয়া বেশ ভদ্রভাবে তাকে সম্বোধন করে। মির্জা বাড়ির মেহমানদারি যে এত চমৎকার সেটা আপনার ব্যবহার না দেখলে বুঝতাম না। ফালাক একটু অপ্রস্তুত হয়ে থামে, বিনতভাবে উত্তর দেয়, না না, এটা তো আমার দায়িত্ব। আসলে আপনার হাসি মুখটাই তো সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো। আপনি কি আয়ান ভাইদের বোন? ফালাক সহজভাবে বলে। না, আমি এই বাড়ির বড় পুত্রবধূ। শাহরিয়ার একটু অবাক হয়, কিন্তু তার চোখে সেই মুগ্ধতা কমেনি। আরো কিছু কথা বলার জন্য এগোয়। ফালাকও ভদ্রতা সুযোগ সৌজন্য আলাপ চালিয়ে যায়। ফালাক জানে না এই আপাত দৃষ্টিতে সাধারণ মুহূর্তটির দিকে ওপর থেকে কেউ বিষাক্ত চোখে তাকিয়ে আছে। সিঁড়ি রেলিং ধরে দোতলার বারান্দার অন্ধকারে ভেতরে দাঁড়িয়ে আছে ছাদ, তার হাতে জ্বলন্ত সিগারেট। নিচে আলোকোজ্জ্বল স্টেজের নিচে ফালাক আর ওই বাইরের ছেলেটার কথা বলা তার নজর এড়ায়নি। ছাদ ওপর থেকে দেখছে ফালাক কিভাবে ওই অচেনা ছেলেটার সামনে দাঁড়িয়ে কথা বলছে, মাঝে মাঝে ঠোঁট টিপে হাসছে। শাহরিয়া সেই নিখুঁত পর্যবেক্ষণ আর ফালাকের নমনীয়তা ছাদের ভেতরে এক পৈশাচিক অস্থিরতা তৈরি করছে। ছাদের চোয়াল শক্ত হয়ে আসে। সে 7 দিন পর ফিরেছে, আর তার অনুপস্থিতিতে এই মেয়েটা কি তবে বাইরের লোককেও ও কাছে টানার সাহস পেয়ে গেছে? ছাদের হাতে সিগারেটটা আঙুলের চাপে চ্যাপ্টা হয়ে যায়। স্টেজে সবার দৃষ্টি একে একে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দিকে গেল। সেখানে দাঁড়িয়ে আছে ছাদ মির্জা। পুরো বাড়ি যেন এক লহমায় স্তব্ধ হয়ে যায়। ছাদের পরনে একটা বাসন্তী রঙের দামি তসর সিল্কের পাঞ্জাবি সূক্ষ্ম কারুকাজ, ছাদের চওড়া বুক আর বলিষ্ঠ কাঁধের সাথে এক অন্যরকম আভিজাত্য যোগ করেছে। হাতে দুটো কনুই পর্যন্ত নিখুঁতভাবে গোটানো, যার নিচে তার পুরুষালী হাতের শিরাগুলো স্পষ্ট ফুটে উঠেছে। সেখানে থাকা তরুণী কাজিন আর কোণে পক্ষের মেয়েরা আক্ষরিক অর্থে হা হয়ে তাকিয়ে আছে। ছাদের ব্যক্তিত্বের তীব্র আকর্ষণ যেন পুরো দখল করে নিয়েছে। ফালাক এক কোণে দাঁড়িয়ে আছে। এই প্রথম ছাদকে পাঞ্জাবিতে দেখলো। এই মানুষটা যে এতটা সুদর্শন হতে পারে, এতটা মুগ্ধকর হতে পারে, তা ফালাকের কল্পনার অতীত ছিল। বুকটা ধুকপুক করছে। ছাদ কারোর দিকে না তাকিয়ে সরাসরি শাহরিয়ার পাশে হেঁটে যায়। যাওয়ার সময় সে শাহরিয়ার চোখে এমন এক তীক্ষ্ণ আর শীতল নজর দেয় যে শাহরিয়ার মেরুদণ্ড দিয়ে এক হিমেল স্রোত বয়ে যায়। ছাদ কোনো কথা না বলে সোজা স্টেজের দিকে এগিয়ে যায়। ছাদকে স্টেজে উঠতে দেখে আয়ান আর ঈশান এগিয়ে এসে জড়িয়ে ধরল। ছাদ মিলান একটু হাসে, যা তার মুখে বিরল। এই এক দৃশ্য যেন যথেষ্ট ছিল মেয়েগুলোর মাথা খারাপ করতে। আশেপাশের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। দুই ভাইকে একসাথে জড়িয়ে ধরে। এরপর হলুদের বাটি থেকে এক চিমটি হলুদ নিয়ে আয়ান আর ঈশানের গালে মেখে দেয়। চারিদিকে ক্যামেরায় ফ্ল্যাশ জ্বলছে। ঠিক তখনই আয়ান চিৎকার করে ওঠে, ভাবি, এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমাদের সাথে। ছাদের শরীরটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায়। ফালাকের দিকে তাকায় না। মীরা দৌড়ে গিয়ে ফালাকের হাত ধরে এক প্রকার টেনেই স্টেজে নিয়ে আসে। একদম পারফেক্ট। এই তো বড় ভাই আর বড় ভাবি, তোমরা পাশে দাঁড়াও, ছবি তুলবো আমরা একসাথে। মীরা ফালাকে প্রায় ধাক্কা দিয়ে ছাদের একদম গায়ে ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। ফালাকের কাঁপা কাঁপা শরীরটা ছাদের সেই শক্ত বলিষ্ঠ বাহুর সাথে স্পর্শ করে। ছাদের পাঞ্জাবির সিল্কের কাপড়টা ফালাকের হাতের চামড়ায় এক অদ্ভুত শিশিরানি জাগাচ্ছে। ফালাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার গাল দুটো লজ্জায় আর অস্বস্তিতে লাল হয়ে উঠেছে। ছাদ এখনো নিশ্চুপ। মাঝখানে দাঁড়িয়ে থাকা এই জোড়াটির সামনে ছাদ আর ফালাক। বাসন্তী রঙের এক মায়াবী আবহে তারা দুজন যেন কোনো ধ্রুপদী উপন্যাসের পাতা থেকে উঠে আসা নায়ক নায়িকা। ছাদের দীর্ঘদেহী বলিষ্ঠ গড়ন আর ফালাকের নমনীয় লাজুক রূপ, সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্যের অবতরণ হয়েছে। চারপাশে আত্মীয় স্বজন আর মেহমানদের মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেছে। আহারে, নজর লেগে যাবে গো, এমন রাজ্যটক আমি খুব কম দেখেছি। একপাশে দাঁড়িয়ে আছেন ছাদের মা আর বাবা। ছাদের মা আঁচলে মুখ চেপে কান্না লুকানোর চেষ্টা করছে। তার বড় ছেলেটা চিরকালে অবদ্ধ, ঘরছাড়া, তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। কিন্তু আজ তাকে এইভাবে ফালাকের পাশে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ জুড়িয়ে যাচ্ছে। তিনি মনে মনে হাজারবার দোয়া পড়েছেন যেন তার সংসারে এই শান্তিটুকু চিরস্থায়ী হয়। ছাদের বাবা তার ঠোঁটের কোনো এক চিলতে তৃপ্তির হাসি। তিনি তার ছোট ভাইদের দিকে তাকিয়ে গর্বের সাথে মাথা নাড়াচ্ছেন, যেন বলতে চাইছেন, এরাই আমার বংশের গৌরব। ফালাকের বুকটা ঢিপ ঢিপ করছে। যে মানুষের গুঞ্জন শুনতে পাচ্ছে, সবাই বলছে তাদের কত সুন্দর মানিয়েছে।
তিন ভাই মিলে শুরু করে নাচ। আয়ান আর ঈশানের নাচে কোনো ব্যাকরণ নেই, আছে শুধু অকৃত্রিম আনন্দ। ফারদিন তাদের মাঝখান থেকে দারুণ সব স্টেজ দিচ্ছে। তিনজনের এই নাচ দেখে উপস্থিত মেহমানরা চিৎ ছেড়ে উঠে দাঁড়ায়। ছোটরা এসে বাড়ির মুরব্বীদের হাত ধরে টানতে শুরু করে। ও বড় আব্বু, ছোট চাচা, আপনার এভাবে কাঠের পুতুলের মতো বসে থাকলে চলবে না। আজ আমাদের আয়ান আর ঈশানের হলুদ, আপনাদের নাচতেই হবে। ছাদের বাবা তিনি প্রথমে একটু লজ্জা পেয়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু আয়ান আর ঈশান দুপাশ থেকে এসে বাবার দুই হাত ধরে ফেলল। অগতা ও গম্ভীর মেজাজের মানুষটিকেও পা মেলাতে হয়। ছাদের ছোট চাচা তো আরও এক কাটি সরস। তিনি রীতিমতো পাঞ্জাবির হাতা গুটিয়ে ভাগনা ভাতিজিদের সাথে এমন ভঙ্গিতে নাচ শুরু করলেন যে পুরো প্যান্ডেলে হাসির রোল পড়ে যায়। বাবা চাচাদের এই বিরল মুহূর্ত দেখে বাড়ির মহিলারাও বসে থাকতে পারেন না। ছাদের মা আর চাচিরাও হাসি মুখে তালি দিচ্ছেন। কেউ কেউ আবার শাড়ির আঁচল ঘুরিয়ে ঘুরিয়ে হালকা পা মেলাচ্ছেন। একটা বিশাল একান্নবর্তী পরিবারের এই যে একান্নতা, এটা যেন রূপকথার মতো লাগছে। ফালাক একপাশে দাঁড়িয়ে এই আনন্দযোগ্য দেখছে। ফালাক ঘরের দিকে আসলো, ধীর পায়ে হাত দিয়ে দরজাটা ঠেললো। দরজা খুলতেই ফালাকের চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো ঘরটা যেন কোনো টর্নেডোর কবলে পড়েছিল। আলমারির সব কাপড় চোপড়, ছাদের শার্ট, ফালাকের শাড়ি, এমনকি আলমারির ভেতরে থাকা সব মেঝেতে আর বিছানায় পড়ে আছে। ড্রয়ারগুলো টেনে বের করা হয়েছে, ভেতরের জিনিসপত্র সব তছনছ। ঘরটা চেনাই যাচ্ছে না। ফালাক স্তব্ধ হয়ে দরজার মুখে দাঁড়িয়ে রইল। তার মাথায় কাজ করছে না যে এখানে কি ঘটে গেছে। ধীর পায়ে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, এইসব কি? কথাটা শেষ করার সুযোগটাও সে পেল না। কিছু বুঝে ওঠার আগেই বাতাসের বেগে ছাদের হাতটা এসে আছড়ে পড়ল ফালাকের বাম গালে। চরটা এতটাই তীব্র ছিল যে ফালাক ভারসাম্য হারিয়ে ছিটকে গিয়ে পাশের ড্রেসিং টেবিলের কোনায় বাড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। তার চোখের সামনে হাজারটা তারা জ্বলে উঠল। কান ভো ভো করতে শুরু করলো। মুখ দিয়ে এক আর্তচিৎকার বের হতে গিয়েও আটকে গেল। ভয়ে আর অপমানে তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে গেছে। ছাদ বাঘের মতো গর্জন করে ফালাকের দিকে এগিয়ে গেল। সে ফালাকের শাড়ির কাঁধের অংশটা শক্ত করে চেপে ধরে তাকে এক ঝটকায় আধশোয়া করে তুলল। চোখ দুটো এখনো টকটকে লাল, কপালের রাগের শিরাগুলো ফুটে উঠেছে। ছাদ ফালাকের একদম মুখের কাছে মুখ এনে চিৎকার করে উঠল, সাহস কোত্থেকে পাস তুই? আমার ড্রয়ারে হাত দিয়েছিস কেন? জবাব দে, কে দিয়েছে তোকে এই অধিকার? ফালাক ভয়ে কাঁপছে, গালটা তখন আগুনের মতো জ্বলছে, চোখের জল বাঁধ ভেঙে নামছে। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে অস্পষ্ট স্বরে বলল, আমি তো শুধু কাপড় রাখতে গিয়েছিলাম, আমি জানি না আপনি কিসের কথা বলছেন। ছাদ আরো বেশি ক্ষেপে গেল। ফালাকে একটা হ্যাকসা টান দিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধরল। তার অন্য হাতটা ফালাকের গলায় খুব কাছে মুষ্টিবদ্ধ হয়ে আছে। মিথ্যে বলবি না। নিচে তখনও গান বাজছে। কেউ জানতেও পারছে না যে মির্জা বিলার ঘরটাতে আজ এক ভয়াবহ অন্ধকার নেমে এসেছে। ছাদের এই রূপ ফালাক আগে দেখেছে, কিন্তু আজ যেন তাতে এক পৈশাচিক হিংস্রতা মিশে আছে। ছাদ ফালাককে এক ঝটকা দিয়ে ছেড়ে দিল। ফালাক আবারও মেঝেতে ধপাস করে পড়ে গেল। ছাদ মেঝের কাপড়গুলোর ওপর দিয়ে পা মারিয়ে ড্রয়ের দিকে এগিয়ে গেল। সকালে সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে, কিন্তু সেই আলো ফালাকের মনের অন্ধকার দূর করতে পারল না। সারা রাত সে মেঝেতেই পড়েছিল। কখন যে যন্ত্রণায় আর ক্লান্তিতে চোখ লেগে এসেছিল সে নিজেও জানে না। যখন চোখ খুলল, দেখলো সারা ঘরে কালকে সেই ধ্বংসলীলার চিহ্ন। কাপড় চোপড় সব অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে। গালটা এখন তীব্র ব্যথায় টনটন করছে। বাড়ির সবাই আজ মহাব্যস্ত। আজ আয়ান আর ঈশানের জীবনের সবচেয়ে বড় দিন। সবাইকে কমিউনিটি সেন্টারে যেতে হবে। মীরা আর ফারদিন কয়েকবার এসে দরজায় কড়া নেড়েছে। আয়ান আর ঈশানও এসেছিল। ভাবি, বেরাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি না গেলে তো আমাদেরও বিয়ে অপূর্ণ থেকেই যাবে। ফালাক অনেক বুঝিয়ে বলল, যাবে না। আয়ান আর ঈশান অনেকক্ষণ সাধনা করলো। তারা বুঝতে পারছিল না বাড়ির হাসি খুশি ভাবিটা হঠাৎ কেন এত পাথর হয়ে গেল। শেষে আন্দাজ করলো ছাদের সাথে কিছু হয়েছে, তার ভাই কিছু একটা করেছে। বাড়ির সবাই কম বেশি বুঝেছে ছাদ কিছু একটা করেছে। অনেক জ্বর করলো, তবুও ফালাক গেল না। সবাই যখন বেরিয়ে যাচ্ছে তখন ছাদের বাবা একবার উপরতলায় এলেন। তিনি ছাদের স্বভাব জানেন, তার ক্রোধের ভয়াবহতা সম্পর্কে তিনি অবগত। তিনি ধীর পায়ে ঘরের সামনে এগিয়ে দাঁড়ালেন। দরজাটা আধখোলা ছিল। ভেতরে উকি দিতেই দেখলেন ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে, চুলগুলো আলোথালো আর গালে সেই স্পষ্ট আঘাতের চিহ্ন। ছাদের বাবার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি দীর্ঘশ্বাস পেলেন। তার নিজের ছেলে এই পৈশাচিক আচরণের কোনো উত্তর তার কাছে নেই। তিনি একবার চাইলেন ভেতরে গিয়ে ফালাককে সান্ত্বনা দিতে, কিন্তু কি বলবেন? মা, আমার ছেলেকে ক্ষমা করে দাও মা।
এই কথা বলার মুখ তার নেই। তিনি শুধু একবার করুণ চোখে ফালাকের দিকে তাকিয়ে আবার নিঃশব্দে নিচে নেমে গেলেন। তিনি বুঝতে পারলেন আজ এ বাড়িতে আনন্দের মাঝেও একটা প্রাণ ডুকরে কাঁদছে। পুরো বাড়ি এখন খাকা করছে, সবাই চলে গেছে, শুধু কয়েকজন কাজের লোক ছাড়া আর কেউ নেই। ফালাক জানালার পাশে গিয়ে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে গেল তার ফেলে আসা দিনগুলোর কথা। বাবা মা বেঁচে থাকলে কি আজ আমায় এই মেঝেতে পড়ে থাকতে হতো? গরিব ঘরে বেঁধে কি কোনো আত্মসম্মান থাকতে নেই? মা বাবা নেই বলে আজ এই মির্জা বাড়ির দয়ায় বেঁচে আছি আমি। তাই সাত মির্জা যা ইচ্ছা তাই করতে পারে আমার সাথে। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কোনো অভিযোগ করার মানুষ নেই আমার। ফালাক বুঝতে পারছে তার মতো অসহায় আর অভিভাবকহীন মেয়েদের জন্য এই জীবনটাই নিয়তি। চাঁদ তাকে এই চড় মারুক বা অপমান করুক, তাকে এই চার দেওয়ালের ভেতরেই মুখ বুজে সব সইতে হবে। এসব ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে থাকে ফালাক। বিয়ের সেই রাতের পর কেটে গেছে কয়েক দিন। মির্জা ভিলা এখন কিছুটা শান্ত। নতুন দুই বউ নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। আত্মীয় স্বজনরা একে একে বিদায় নিচ্ছেন, বাড়ির হইচই কমে আসছে। ছাদ এই কয়েকদিনে প্রায় বাড়ি ছাড়া, মাঝে মাঝে গভীর রাতে ফেরে, আবার সকালে কারোর সাথে কথা না বলে বেরিয়ে যায়। রাত তখন প্রায় 1টা। মির্জা ভিলার বাকি সবাই আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ফালাকের চোখে আজ ঘুম নেই। ঘরের এক কোণে ল্যাম্প জ্বালিয়ে বসে নিপুণ হাতে নকশিকাঁথা সেলাই করছে। সুই সুতোর এই খেলা ফালাকের খুব প্রিয়। যখনই মন অস্থির থাকে সে কাপড়ের ওপর সুতোর ফোড় দিয়ে নিজের কষ্টগুলো বুনে ফেলার চেষ্টা করে। লাল নীল সবুজ সুতোর আঁচড়ে সাদা জমিনে এক মায়াবী নকশা ফুটে উঠেছে। ফালাক এতটাই মগ্ন ছিল যে ঘরের দরজা খোলার শব্দটাও প্রথমে খেয়াল করেনি। ছাদ ঘরে ঢুকেছে। প্রতিদিনের মতো আজ তার মধ্যে বিধ্বংসী মেজাজটা যেন উধাও। ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ফালাকের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ল্যাম্পের আলোয় মেয়েটাকে আজ যেন এক প্রাচীন শিল্পীর মতো দেখাচ্ছে। ছাদ কোনো কথা বলল না, কোনো চিৎকার করলো না, শুধু ঘড়ি আর মানিব্যাগটা ড্রয়ে রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। ছাদের এই অস্বাভাবিক নীরবতা ফালাকে কিছুটা অবাক করলো। কাজটা থামিয়ে আর চোখে ছাদের দিকে তাকায়। লোকটা আজ কেমন যেন কুঁকড়ে শুয়ে আছে। ফালাক দীর্ঘশ্বাস ফেলে সুই সুতো গুছিয়ে রাখে, তারপর ল্যাম্পটা নিভিয়ে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। মাঝখানে দূরত্বটা পাহাড়ের মতো অটল, কিন্তু কিছুক্ষণ পরেই ফালাক অনুভব করলো বিছানাটা কাঁপছে। একটা মৃদু শব্দ আসছে ছাদের দিক থেকে, যেন কেউ দাঁতে দাঁত চেপে কোনো যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছে। ফালাক অন্ধকারে ইশারায় বোঝার চেষ্টা করলো। ছাদ থরথর করে কাঁপছে। তার বলিষ্ঠ শরীরটা চাদরের নিচে যেন একটা শুকনো পাতার মতো কাঁপছে। ফালাকের মনে হলো ছাদের নিঃশ্বাসটা অনেক ভারী হয়ে আসছে। ফালাক দোটানায় পড়ে গেল। বিবেকের দংশনে শেষ পর্যন্ত ফালাক নিজেকে আটকে রাখতে পারল না। সতর্পণে ছাদের কপালের ওপর হাত রাখলো। হাত ছোঁয়াতে সে শিউরে উঠল। ওরে বাবা, এ তো দেখি গা পুড়ে যাচ্ছে। ছাদের গায়ের তাপমাত্রা আগুনের মতো তপ্ত। জ্বরের তীব্রতায় ছাদ কাঁপছে। ফালাক ধরফর করে বিছানা থেকে নামলো। আলমারি থেকে আরও একটা ভারী কম্বল বের করে সে ছাদের ওপর দিয়ে দিল, কিন্তু তাতেও কাঁপুনি থামছে না। ফালাক বাথরুমে গিয়ে একটা কাপড় আর জল নিয়ে এলো। এই প্রবল জ্বরে জলপট্টি না দিলে ছাদের বিপদ হতে পারে। অন্ধকার ঘরে ছাদের মাথার কাছে বসে ফালাক কাপড়টা ভিজিয়ে কপালে জলপট্টি দিতে শুরু করলো। ফালাক স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখে জল। কেন যেন ছাদের এই অবস্থা ফালাকের খুবই যন্ত্রণা দিচ্ছে। সারা রাত জলপট্টি দিল ফালাক। ছাদের শিউরে বসে রাত কাটালো। ভোরের এক চিলতে মিঠে রোদ জানালার পর্দার ফাঁক দিয়ে চুয়ে এসে ছাদের মুখে পড়ল। ছাদের চোখের পাতা দুটো খুব ভারী হয়ে আছে। গত রাতের অসহ্য দহনের কথা আচ্ছা মনে পড়েছে তার। ধীরে ধীরে চোখ মেলতে অনুভব করলো কপালে একটা শীতল ছোঁয়া। খুব সাবধানে হাত বাড়িয়ে কপাল থেকে একটা ভেজা কাপড় সরিয়ে নিল। ছাদ একটু নড়ে চড়ে শুতে গিয়ে থমকে গেল। বিছানার পাশেই বসে ঘুমিয়ে আছে ফালাক। মাথাটা বিছানার কিনারায় এলিয়ে পড়ে আছে। গত রাতে নকশি কাঁথাটা অসম্পূর্ণ অবস্থায় এক পাশে পড়ে আছে, আর তার হাতের কাছেই রাখা পানির বাটি। আলোয় ফালাকের মুখটা দেখাচ্ছে কোনো এক ক্লান্ত পরীর মতো। ছাদের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য মোচড় দিয়ে উঠল। কাল রাতে যখন সে জ্বরের ঘুরে যন্ত্রণায় ছটফট করছিল, তখন বাড়ির আর কেউ জানতো না, কেবল এই অবহেলিত মেয়েটি তার শিউরে বসে রাত জেগেছে। ফালাকের চোখের নিচে হালকা কালচে ছায়া, নির্ঘুম রাতের ছায়া। চাঁদ অনেকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছাদের কঠোর মনে আজ এক অদ্ভুত বিড়ম্বনা দানা বাঁধল।
বুঝতে পারলো ঘৃণা করা সহজ, কিন্তু কারো অকৃত্রিম দয়া নেওয়া পৃথিবীর সবচাইতে কঠিন কাজ, বিশেষ করে মানুষের কাছ থেকে যার ওপর আপনি অন্যায় করে এসেছেন। ঠিক তখনই ফালাক একটু নড়ে উঠল। সাদ বুঝতে পারল ফালাক এখনই চোখ মেলবে। ফালাক পুরোপুরি জেগে ওঠার আগেই সাদ খুব সাবধানে পাশ ফিরে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। দেয়ালের দিকে মুখ করে নিজের শরীরটাকে গুটিয়ে নিল। ফালাক চোখ মেলে দেখলো ভোর হয়ে গেছে। ধরপড় করে উঠে বসলো। প্রথম কাজটি করলো ছাদের কপালে হাত রাখা। ছাদ অনুভব করলো কোমল হাতের স্পর্শ। ফালাকের আঙ্গুলগুলো তার চুলের গোড়ায় বিলি কাটলো এক মুহূর্তের জন্য, যেন নিশ্চিন্ত হতে চাইছে জ্বরের সত্যিটা কমেছে কিনা, জ্বরটা সত্যি কমেছে কিনা। ফালাক খুব নিচু স্বরে স্বস্তি নিঃশ্বাস ফেলে বিড়বিড় করলো, আলহামদুলিল্লাহ, শরীরের উত্তাপ অনেক কমেছে। যাক, রাতের বিপদটা কেটেছে তাহলে। ফালাক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ফালাক পা টিপে টিপে বাথরুমের দিকে গেল, যেন কোনো শব্দ না হয়, ছাদের ঘুম যেন ভেঙে না যায়। মির্জাবিলার রান্নাঘরে সকলের ব্যস্ততা তুঙ্গে। চুলায় রুটি সেঁকা হচ্ছে, অন্য পাশে ভাজি। ফালাক রাত জাগার ক্লান্তি চোখে নিয়ে নিপুণ হাতে সবার জন্য নাস্তা তৈরি করলো। বাড়ির নিয়ম অনুযায়ী সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে নাস্তা করে, কিন্তু আজ ফালাকের সবটুকু মনোযোগ পড়ে আছে ওপরের ঘরটাতে। সবার নাস্তা শেষ হওয়ার পর ফালাক খুব যত্ন করে একটা ছোট্ট সসপ্যানে চিকেন আর সবজি নিয়ে পাতলা চুপ বসালো। এই জ্বরের পর শরীর খুব দুর্বল থাকে, ভারী খাবার স্বাদ হজম করতে পারবে না। সাথে ছোট চাচি জিজ্ঞাসা করলো, ফালাক, নাস্তা তো সবাই টেবিলেই খেলো, তুমি আবার আলাদা করে ট্রে সাজাচ্ছ কেন? ফালাক ভাবলো সে যদি এখন বলে ছাদের গত রাতে খুব জ্বর ছিল, তবে সারা বাড়িতে শোরগোল পড়ে যাবে। মা অসুস্থ মানুষ, তিনি চিন্তায় ভেঙে পড়বেন। ছাদের বাবাও হয়তো ব্যস্ত হয়ে ডাক্তার ডাকবেন। ছাদ এসব হাঙ্গামা একদম পছন্দ করে না, হয়তো উল্টো ফালাকের উপরেই চটে যাবে। হ্যাঁ চাচি, আসলে উনি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন তো, তাই বললেন ঘরেই নাস্তা করবেন। আর শরীরটা বোধহয় একটু ম্যাজ ম্যাজ করছে, তাই ভারী কিছু দিয়ে মানে না দিয়ে স্যুপ করে দিচ্ছি। ছোট চাচি একটু অবাকি হলেন। ছাদ বাড়িতে সচরাচর খাবার খায় না, আর খেলেও নিজের মেজাজে খায়। আজ যে সে নিজে থেকে ঘরে খাবার চেয়েছে, এটা তার কাছে ভালো লক্ষণ মনে হলো না। ভালোই তো, ছেলেটা বাইরে বাইরে ঘুরে নিজের শরীরটা শেষ করে ফেলেছে। তুমি যখন এত যত্ন করে করছো, নিয়ে যাও। ফালাক ট্রেতে বাটি, চামচ আর পানির গ্লাস গুছিয়ে নিল। ধোয়া ওঠা গরম সুপের বাটিটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। প্রতিটা ধাপ যেন এক একটা পাহাড় পার হওয়া ফালাকের কাছে। উনি কি খাবারটি নেবেন, নাকি রাগের মাথায় ট্রেটা ফেলে দেবেন? ঘরের দরজার সামনে এসে ফালাক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভেতরটা একদম নিস্তব্ধ। গভীর একটা নিঃশ্বাস নিয়ে খুব সাবধানে পা টিপে টিপে ভেতরে ঢুকলো। ফালাক ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো, দেখলো বিছানাটা খালি। বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। ছাদ কি তবে এই শরীর নিয়ে বাইরে চলে গেল? কিন্তু পরেক্ষণে বাথরুমের ভেতর থেকে পানির শব্দ শুনে আশ্বস্ত হলো। চুপচাপ জানালার পাশে ছোট টেবিলটার সামনে গিয়ে বসলো। ধোয়া ওঠা চুপের বাটিটা থেকে একটা হালকা সুবাস বেরোচ্ছে। ফালাক দ্বিধায় আছে, ছাদ কি চিৎকার করবে, নাকি তাকে ঘর থেকে বের করে দেবে? কিছুক্ষণ পর বাথরুমের দরজা খোলার শব্দ হলো। ছাদ বের হয়ে এলো, তার চুলগুলো ভেজা, কপালে এখনো অসুস্থতার একটা ম্লান ছাপ। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এক পলক ফালাকের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। চোখের চাউনি আজ খুব গভীর, কিন্তু সেখানে আগের মতো সেই রুক্ষতা নেই। ছাদ সরাসরি আলমারির কাছে চলে গেল। ফালাক দেখছিল লোকটা এখনো কিছুটা টলছে। একটা হালকা নীল রঙের শার্ট বের করলো, আয়নার সামনে দাঁড়িয়ে ধীর পায়ে বোতামগুলো লাগাতে শুরু করলো। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। ফালাক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনার জন্য স্যুপ এনেছি, শরীরটা খুব দুর্বল, এটা খেয়ে নিন। ছাদ ফালাকের একদম সামনে এসে দাঁড়ায়। ফালাক মাথা নিচু করে আছে, অনুভব করলো ছাদের দৃষ্টি তার উপর স্থির হয়ে আছে। ছাদ কোনো কথা বলল না, শুধু ফালাকের চোখের দিকে গভীর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণেই ছাদ টেবিলের ওপর রাখা চোখের বাটিটা হাতে তুলে নিল। ফালাক ভেবেছিল ছাদ হয়তো দূরে সরিয়ে দেবে, কিন্তু ছাদ চুপচাপ চুপটা খেতে শুরু করলো। ফালাকের চোখের দিকে তাকিয়ে চুপটা খেতে থাকে। ঠিক তখনই ছাদের পকেটে থাকা ফোনটা সজোরে বেঁচে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ছাদের চোয়ালটা আবারও আগের মতো শক্ত হয়ে গেল। কোনো এক জরুরি কল, যা বাটিটা টেবিলের উপর রেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত রাখতেই পেছন থেকে ফালাকের কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, একটু দাঁড়ান প্লিজ। ছাদ দাঁড়িয়ে গেল। কেন জানি আজ তার পা দুটো ফালাকের অবাধ্য হতে পারল না। পেছনে না ফিরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
ফালাক দ্রুত পায়ে ড্রয়ারের কাছে গেল, সেখান থেকে ফার্স্ট এড বক্সটা বের করে একটা ওষুধের পাতা নিল। প্যাকেট থেকে একটা ট্যাবলেট বের করার জন্য টেবিলের ওপর রাখা ছোট কেচিটা হাতে নিল। খুব নিপুণভাবে নিঃশব্দে ওষুধটা কেটে আলাদা করলো। ফালাক ওষুধটা নিয়ে ছাদের সামনে এসে দাঁড়ায়। ছাদ ঘুরে তাকাতেই দেখলো ফালাকের প্রসারিত হাতের তালুতে একটি ছোট সাদা ট্যাবলেট। ফালাকের চোখে এক অদ্ভুত আকুতি। এটা খেয়ে নেবেন প্লিজ। চাঁদ কিছু না বলে ওষুধটা হাতে তুলে নিল, এরপর ওষুধটা নিয়ে মুট করে বেরিয়ে গেল।